শুভ সন্ধ্যা সবাইকে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি সুগারকে প্রতিরোধ করতে পারেন। আপনার শরীরে সুগার দেখা দিয়েছে বা আপনি সুগারের ঝুঁকি বহন করছেন, আপনার সুগার হওয়ার চান্স আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে সুগারটিকে প্রতিরোধ করতে পারেন। প্রথম কথা, আমি জানি আপনি জানতে চান কি খাবেন কি খাবেন না, কি রাখবেন কি রাখবেন না, সেটি সবার শেষে কথা বলবো। প্রথম কথা, সুগার পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তার বাড়ি গেলে আপনি জানতে পারেন যে নিয়মিতভাবে ব্যায়াম করা উচিত, শারীরিক পরিশ্রম, কসরত করা উচিত। এই ব্যায়ামটিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি এরোবিক এক্সারসাইজ। আপনার ব্যায়ামটি হবে এরোবিক ব্যায়াম। এরোবিক ব্যায়াম কোনটা? যে ব্যায়ামটি করলে আপনার কপাল দিয়ে ঘাম ঝরবে, হার্টবিট তথা হৃদস্পন্দন একটু বেড়ে আসবে, শ্বাস একটু ফুলে আসবে, বুকটা একটু সামান্য ধরফর করবে, জানবেন সেই ব্যায়ামটি হচ্ছে এরোবিক ব্যায়াম। কোনগুলো এরোবিক ব্যায়ামের ক্যাটাগরিতে পড়ে? যেমন ধরুন, জোরে জোরে দৌড়ানো, সেটা হতে পারে। সাইক্লিং, জোরে জোরে সাইকেল চালানো, সেটা হতে পারে। আর কোনগুলো হতে পারে? সাঁতার কাটা, সেটা হতে পারে। দড়ি দিয়ে লাফানো, সেটা হতে পারে। এবং জোরে জোরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটাকে আমরা বলি, সেটা করলে হতে পারে। এরোবিক ব্যায়াম করে কি লাভ? এরোবিক ব্যায়াম করি কেন আমরা, বা আমরা অ্যাডভাইস করি কেন যে আপনাকে বলি যে এরোবিক ব্যায়াম করতে থাকুন, কি দরকার? প্রথম কথা, এরোবিক ব্যায়াম আপনার ওজন কমাতে সাহায্য করে, আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে তথা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। আর কি করে? এরোবিক ব্যায়াম করলে আপনার হার্টের যে রোগ, হৃদরোগের যদি ঝুঁকি থাকে, সেটা অনেকটাই কমে যায়। তাছাড়া আপনার যদি কোনো স্ট্রেস থাকে, কোনো মানসিক দুশ্চিন্তা থাকে, অথবা কোনো অ্যাংজাইটি, উদ্বেগজনিত রোগ থাকে, সেটিও কমাতে সাহায্য করে এই এরোবিক ব্যায়াম। এখানে একটি মজার বিষয় আছে, কি সেটা বলতে চাই আমি আপনাদেরকে। ধরুন একজন পেশেন্ট আমার কাছে এসেছে, তার বয়স হয়তো 60 বা 70 বছরের কোনো একজন ভদ্রলোক অথবা ভদ্র মহিলা। তিনি এসে আমাকে দেখাচ্ছেন, আমি জানতে পারলাম তার সুগার আছে। এখন যদি আমি তাকে বলি যে আপনি এরোবিক এক্সারসাইজ মানে হয়তো জোরে জোরে ছুটুন, সাঁতার কাটুন, অথবা আপনি দড়ি দিয়ে লাফান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তাহলে জিনিসটা একটা হাস্যকর হবে। একজন 60-এর ঊর্ধ্বে কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলাকে যদি আমি এরকম ব্যায়াম করতে বলি, তিনিও মনে মনে ভাববেন হয়তো কোন পাগল ডাক্তারকে আমি দেখাতে এসেছি, হয়তো বা ভাববেন। সেক্ষেত্রে তাহলে ব্যায়ামটা কিরকম ব্যায়াম হওয়া উচিত? যখনই আমি ব্যায়াম নিয়ে আমার পেশেন্টদেরকে কথা বলি, আমি একটা লাইন গল্পের আকারে বারবার বলতে থাকি। প্রথম কথা কি? আপনি ব্যায়াম করুন, জোরে জোরে ছুটুন। সেটি অন্তত পক্ষে প্রতিদিন না হলেও সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন হতে হবে, এবং অন্তত পক্ষে 30 মিনিট করে হতে হবে। তারপর আমি যেটা পেশেন্টদেরকে বলি, প্রথমত আপনি ব্যায়াম করুন, ছুটুন 30 মিনিটের জন্য। যদি 30 মিনিটের জন্য সম্ভব না হয়, আপনি 20 মিনিটের জন্য করুন। আপনি যদি সেটাও না পারছেন, 10 মিনিটের জন্য করুন। 10 মিনিটের জন্য না পারলেও 5 মিনিটের জন্য করুন। দ্বিতীয়ত, আপনি ধরুন ছুটতে পারছেন না, যদি আপনি ছুটতে না পারেন, জোরে জোরে হাঁটুন, সেটাও অন্তত 30, না পারলে 20, না পারলে 10, না পারলে 5। আপনি জোরে জোরে ছুটতে হাঁটতে পারছেন না, সেক্ষেত্রে আপনি শুধু হাঁটুন, সেটাও 30, 20, নয়তো 10, নয়তো 5। আপনি হাঁটতে পারছেন না, হয়তো আপনার কোনো শারীরিক দুর্বলতা আছে, আপনি ঠিকভাবে চলতে পারেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনি খাওয়ার পরে অন্তত পক্ষে 10 মিনিট ঘরের ভেতরে পায়চারি করুন। তাতেও আপনি পারছেন না, আপনার এতটাই শারীরিক দুর্বলতা, সেক্ষেত্রে আমি বলবো আপনি একবার বেডে শুয়ে থেকে একবার বসুন, বসে থেকে একবার উঠুন, উঠে একবার দাঁড়ান, আবার শুন, এরকম করতে থাকুন। আপনি যদি দেখেন আপনি একজন শয্যাশায়ী ব্যক্তি, আপনি দুর্বলতা ছেড়ে দিন, আপনি একজন শয্যাশায়ী ব্যক্তি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অন্তত পক্ষে আপনি শুয়ে শুয়ে হাত পা নড়ান। মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? আপনি যদি সুগারের পেশেন্ট হয়ে থাকেন, শুধু শুধু বসে থাকবেন না, কিছু একটা করুন। হয় দৌড়ান, নয়তো ছুটুন, নয়তো জোরে জোরে হাঁটুন, নয়তো পায়চারি করুন, নয়তো বা একবার উঠুন, একবার বসুন, অথবা শুয়ে শুয়ে হাত পা নড়ান। সুগার পেশেন্টদের ক্ষেত্রে আর একটি ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো, সেটা হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণে রাখা। আপনার ওজন দিন দিন বেড়েই চলেছে, আপনার শরীরের মধ্যে মেদ বা চর্বির পরিমাণ অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনাকে ধরুন 5 থেকে 10% যদি আপনি 3 থেকে 6 মাসের মধ্যে কমাতে পারেন, সেক্ষেত্রেও আপনার সুগার নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। কিরকম ব্যাপারটা? ধরুন আপনার ওজন 80 কেজি মতো, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 10% মানে 4 থেকে 8 কেজি ওজন 3 থেকে 6 মাসের মধ্যে কমাতে হবে। আবার ধরুন আপনার ওজন হয়তো 100 কেজির মতো, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 10% মানে 5 থেকে 10 কেজি মতো ওজন 3 থেকে 6 মাসের মধ্যে কমাতে হবে। সহজ ভাষায় যদি আরো বলতে হয়, তাহলে বলবো আপনি যদি সুগারের পেশেন্ট হন এবং যদি আপনার ওজন অনেকটাই বেশি থাকে, সেক্ষেত্রে সপ্তাহে 500 গ্রাম থেকে 1 কেজি মতো এবং মাসের মধ্যে 2 থেকে 4 কেজি ওজন মতো আপনাকে কমাতে হতে পারে। আর কি? জলের পরিমাণ। সুগার পেশেন্টদের ক্ষেত্রে যেমন জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, ধরুন যেহেতু জলের তেষ্টা বারবার করে পাই, আগেই বললাম আমি।
সেক্ষেত্রে একটা সুগার পেশেন্টের হয়তো 2.5 লিটার থেকে 3 লিটার মতো জল খেতে হতে পারে। এখানে কিছু জিনিস আমার বলার আছে। আপনি সুগারের পেশেন্ট, তার সঙ্গে সঙ্গে আপনার কিডনির রোগও ধরা পড়েছে, সেক্ষেত্রে আপনার জলের পরিমাণ হবে 2 থেকে 2.5 লিটার। কিন্তু যদি কিডনিরই রোগ থাকে এবং সেটি যে ভয়ঙ্কর রকম ধারণ করেছে, ভয়ঙ্কর রকম আকার ধারণ করেছে, সেক্ষেত্রে আপনার জলের পরিমাণ হবে হয়তো 1100 ml এর নিচে। আবার ধরুন আপনি সুগারের পেশেন্ট, তার সঙ্গে সঙ্গে আপনার হার্টের রোগ আছে, সেক্ষেত্রে আপনার জলের পরিমাণ হবে 1.5 লিটার থেকে 2 লিটার। কিন্তু ঠিক একইভাবে যদি আপনার হার্টের রোগটাও যদি এন্ড স্টেজ অনেকটা ভয়ঙ্কর রূপে আছে, সেক্ষেত্রে আপনার জলের পরিমাণ হবে 1.5 লিটারের কম, কেউ কেউ বলে 1 লিটারের কম। এবার আসি, ধরুন আপনি অনেক রকমের সিগারেট, বিড়ি, মদ্যপান করেন, সেগুলো তো ছাড়তেই হবে যদি আপনি সুগার কমাতে চান। আপনাকে সিগারেট বলুন, বিড়ি বলুন, অথবা মদ্যপান বলুন, সবকিছুকেই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। তাছাড়া যদি আপনার উচ্চ রক্তচাপের রোগ থাকে অথবা যদি আপনার কোলেস্টেরলের রোগ থাকে, সেটাকেও আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, তবে আপনি সুগারটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন। আর কি, ধরুন আপনি মানসিক দুশ্চিন্তা, আপনি অ্যাংজাইটি, উদ্বেগজনিত রোগে ভুগছেন, সেক্ষেত্রে আপনাকে সেটাকে কোনো সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখে আপনাকে কমাতে হবে। অথবা আপনাকে প্রতিনিয়ত যোগা বলুন, প্রাণায়াম বলুন, কোনো মেডিটেশন বলুন, সোজা কথা কোনো এক ধরনের ব্যায়াম আপনাকে করে যেতে হবে, যার জন্য আপনার মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেসটা অনেকটা কমতে পারে। আর কি হতে, ধরুন আপনার পরিবারে সুগারের রোগ আছে, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি রক্ত পরীক্ষা করান। রক্ত পরীক্ষায় যদি আপনি দেখেন ঝুঁকি আছে, তাহলে আপনি আবার প্রতিরোধ ব্যবস্থা যেগুলো আমি বলছি সেগুলোর মধ্যে নিজেকে আনার চেষ্টা করুন। এবার যেটি সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে খাবারের জন্য।